নমস্কার। আজ শনিবারের সকাল। আজ শনিবার মানে আজ হচ্ছে 27শে জুন 2026। দেখতে দেখতে জুন মাসটাও শেষ হয়ে গেল। ক্যালেন্ডারের পাতা থেকে আরও একটি মাস মুছে যাবে, সেই সঙ্গে রেখে যাবে অসংখ্য স্মৃতি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হচ্ছে যে 2026-এ 6টা মাস আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। যেহেতু শনিবার, সেই জন্য গাছগুলোতে একটু এক্সট্রা পরিচর্যা দাবি করে। ওদের সবাইকে ভালো করে জল স্প্রে করলাম। আজকে আর সারটা দিইনি, কারণ এখন এত বৃষ্টি হচ্ছে আর গাছগুলো রোজই প্রায় বৃষ্টির জলে ভিজছে। সেই জন্য আজকে আর সারটা দিলাম না। ভাবছি সেটা সোমবার কি মঙ্গলবার নাগাদ দেব। আর গাছগুলোর পাতা তো বর্ষার জল পেয়ে একেবারে সবুজে সবুজ হয়ে গেছে। যে ম্রিয়মাণ অবস্থা হয়েছিল এদের গ্রীষ্মকালে, এখন সেই অবস্থাটা এরা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে। কিছু নতুন গাছ এনেছে, ভেবেছিলাম আনবো, কিন্তু এখন আর সেটা ঠিক করে উঠতে পারিনি কবে কি করব। আজ সকালে 1 কাপ কফির সঙ্গে ছিল 2টো বিস্কিট আর কিছু কাঁচা হলুদ। কাঁচা হলুদটা সাধারণত আমি প্রতিদিনই সকালবেলা খাই। যাই হোক, স্নান টান করে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে। যথাবিধ প্রত্যেক দিন আমি যেটা করি, আমার নিত্য পুজো, সেই সমস্ত করে ঠাকুরকে পুজো করে সবার জন্য প্রার্থনা করলাম, সবার সুস্বাস্থ্য, সবার মঙ্গল কামনা করলাম। এসে গেল লাঞ্চের ডাক। তারপরেই আজকে যেহেতু শনিবার, আমাদের ভেজ ডে। আজকে ছিল ভাত, লাউ শাক দিয়ে ছোলার মটর ডাল, সেই সঙ্গে কচু বাটা আর পটল ভাজা আর বড়ি ভাজা, এই ছিল, আর চাটনি। এই ছিল আমাদের আজকের দুপুরের লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে একটু বেরোলাম। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একবার কুমোরটুলি যাওয়া যাক। কুমোরটুলিতে এবার দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে সেটাই দেখার। কারণ একটা জিনিস আমাকে ভীষণভাবে হন্ট করছে, কলকাতার পথে ঘাটে এই সময় দুর্গাপুজোর ব্যানার, ফেস্টুন বা কোথায় কি থিম হচ্ছে সেটা অন্তত বোঝা যায়, কিন্তু এইবার সেরকম কোনো কিছুরই প্রস্তুতি নজরে পড়ছে না। আমি কেবলমাত্র একটা ক্লাবেই খুঁটি পুজোর খবর পেয়েছি, সেটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। আর আরেকটা পুজো যেটা আলিপুর সার্বজনীন, যেটা আমাদের পাড়াতেই হয়, তার একটা হোর্ডিং আমি দেখতে পেয়েছি। আর কোনো হোর্ডিং আমার সেই অর্থে চোখে পড়েনি। আমাদের পাড়াতে যে 2টো পুজো হয়, একটা চেতলার অগ্রণী আর একটা হচ্ছে সুরুচি সংঘ। সুরুচি সংঘের অবস্থা তো সবাই জানেন, কারণ এবার সেখানে কিভাবে কি পুজো হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখি না। তার কারণ যে মাঠটাতে পুজো হতো সেটা LICর মাঠ ছিল এবং ক্লাব কর্তৃপক্ষ সেটা জবরদখল করে রেখেছিলেন। তো এবার LIC থেকে সেটা আদালত অবধি নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তাদের কমপ্লেনটা, এবং সেখান থেকে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের মাঠটিকে ফাঁকা করতে বলে দেওয়া হয়েছে। আর আমাদের পাড়ার যে চেতলা অগ্রণী, সেখানে এখনও সেরকম কোনো তোড়জোড় নজরে পড়ছে না। চলে এসেছি কুমোরটুলিতে। এখানে এখনও মাটির কাজ চলছে বিভিন্ন ঘরে। প্রতিমার অর্ডার তো আসা আরম্ভ হয়ে গেছে। সাধারণত কুমোরটুলিতে 1লা বৈশাখ থেকেই প্রতিমার অর্ডার আসতে আরম্ভ করে এবং মোটামুটি আপনার রথযাত্রার দিন সমস্ত অর্ডার এদের কমপ্লিট হয়ে যায়। রথযাত্রার পরেও কিছু কিছু বাড়ির যে পুজোগুলো হয় তার কিছু কিছু অর্ডার আসতে থাকে, কিন্তু অধিকাংশ অর্ডারই এদের রথযাত্রার দিনই কমপ্লিট হয়ে যায়। আমি এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমাদের বাড়িতে যখন কালী পুজো আরম্ভ করেছিলাম তখন আমি বেশ দেরি করেই গেছিলাম অর্ডার দিতে। তখন শুনলাম যে এখানকার অর্ডার ক্লোজ হয়ে গেছে। আর এই দেখুন, এখানে একজন শিল্পী একটা লক্ষ্মী মূর্তি তৈরি করছেন। কি অসাধারণ শিল্পকর্ম! কুমোরটুলিতে আসলে পরে মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, কি করে এই শিল্পীরা এত সীমিত একটা পরিকাঠামোর মধ্যেও এই রকম, মানে কি বলবো, অত্যাশ্চর্য শিল্পকর্ম তৈরি করেন, যা এখন পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু সেই ধরনের কোনো পরিকাঠামোগত সুযোগ সুবিধে এরা পান না। এমনকি সরকারও এ ব্যাপারে উদাসীন। গত 15 বছর তো এখানে কোনো কিছু হয়ইনি। তার আগের মুখ্যমন্ত্রী অর্থাৎ বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য একটা মাস্টার প্ল্যান নিয়েছিলেন কুমোরটুলির জন্য, যতদূর মনে পড়ছে, কিন্তু সেটাও কার্যকর হয়নি। এখানে এই দোকানটাতে তো এই ফ্রেমগুলো দেখতেই পাওয়া যায়, যখনই আসি তখনই দেখি এই ফ্রেমগুলো তৈরি রয়েছে। সবচেয়ে ছোট ছোট যে ফ্রেমগুলো তারই দাম শুনলাম 600 টাকা। সুতরাং বড়গুলোর দাম আর আমি আর ভয়ের চোটে জিজ্ঞেস করিনি। সব
বড় বড় যে প্রতিমা শিল্পীরা আছেন তারা মোটামুটি মাটির কাজ শেষ করে নিয়েছেন। যেমন এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের ঘর। এখানকার ঠাকুরগুলোর বিশালত্ব তো আমরা সবাই জানি। তো এখানে মোটামুটি মাটির কাজ শেষ হয়ে গেছে, আর অন্যান্য যে ঘরগুলো রয়েছে সেখানে এখনও মাটির কাজ চলছে। এখানকার শিল্পীরা এই বর্ষার মধ্যেও প্রতিমার মাটির কাজটা শেষ করে আনার আপ্রাণ চেষ্টা করছেন, কারণ পরপরই এরপর পুজো শুরু হয়ে যাবে। প্রথমেই পড়বে গণেশ চতুর্থী, তারপরে পড়বে বিশ্বকর্মা পুজো এবং তারপরে অবশেষে দুর্গা পুজো। এবার মহালয়া পড়েছে 10ই অক্টোবর, সুতরাং তার আগেই তো এই প্রতিমাগুলিকে তৈরি করে ফেলতে হবে, কারণ মহালয়ার 2-3 দিন আগের থেকেই প্রতিমার ডেলিভারি হতে আরম্ভ করে, অর্থাৎ কুমোরটুলি ছেড়ে মা যাত্রা করেন তার মণ্ডপের উদ্দেশ্যে বা নিজ ভক্তের বাসগৃহে। তো মা যেখানেই যান না কেন মাকে তৈরি হতে হবে অন্তত 10ই অক্টোবরের আগেই। তো সেই মতন সেই টার্গেটটি মাথায় রেখেই শিল্পীরা কাজ করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে অনেককে দেখলাম গণেশ ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুরও তৈরি করছেন, কারণ সেই সব পুজোগুলো এই সময়ই পড়ে। এই দেখুন এখানে কত গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে, আর এক একটা গণেশ ঠাকুর এত সুন্দর যে কী বলবো। আমার বাড়িতে যদি আগে যখন আমি মাটির মূর্তি এনে পুজো করতাম তখন তো আমি লেক মার্কেট থেকে নিয়ে যেতাম, কিন্তু তখন কিন্তু কলকাতায় গণেশ পুজোর এত চল ছিল না। আমার বাড়িতে পুজো হচ্ছে তাও ধরুন 16-17 বছর হয়ে গেল, সেই সময় কিন্তু গণেশ পুজোর এত চল ছিল না। আমি একবার কুমোরটুলিতে এসেও ছিলাম ঠাকুর নেবার জন্য, কিন্তু ঠাকুর নিতে পারিনি, কারণ পছন্দসই কোনো ঠাকুরই পাওয়া যায়নি। তারপরের বার আমি নিয়েছিলাম, অর্ডার দিয়ে নিতে হয়েছিল, আর তারপর তো আমাদের বাড়িতে পাথরের মূর্তি চলে আসে, সুতরাং মাটির ঠাকুর নেওয়ার আর কোনো দরকার পড়েনি। আর এই দেখুন এখানে কত বড় বড় মা দুর্গা তৈরি করা হয়েছে। আমার একটা কথা ভাবতে খুব অবাক লাগে, এই ধরনের বড় বড় ঠাকুরগুলো কি করে তারা একেবারে এখান থেকে বার করে মণ্ডপ অবধি নিয়ে যান। এখান থেকে বার করাটাই তো একটা দুর্বিষহ ব্যাপার। আর এই দেখুন এই ঠাকুরটি কত সুন্দর মাটির কাজ করা হয়েছে ঠাকুরটির চালচিত্রে। এই ঠাকুরটি যখন তৈরি হবে তখন এটা যে একটা অসাধারণ রূপ নেবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। পুরো একটা চালচিত্রের মধ্যেই মা রয়েছেন সপরিবারে, আর চালচিত্রটাও অপূর্ব। মানে মাটির কাজ যে এত সুন্দর হতে পারে সেটা কুমোরটুলিতে না আসলে ঠিক বোঝাই যায় না। এই ঘরটিতেই দেখলাম বিভিন্ন ধরনের আর্টের ঠাকুর তৈরি করা হচ্ছে, অর্থাৎ ছোট ঠাকুর, কিন্তু মাটির কাজ এত সুন্দর করছেন এনারা যে সেটা একেবারে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য থাকবে। ছোট ছোট গণেশ মূর্তিও তৈরি হচ্ছে গণেশ পুজোর কথা মাথায় রেখে। অতএব এটা বলাই চলে যে কুমোরটুলিতে এখন কিন্তু পুজোর মরশুম শুরু হয়ে গেছে, অর্থাৎ এনাদের দুর্গাপুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর এনাদের দুর্গাপুজো তো আর আমাদের মতো 3-4 দিনের পুজো নয়, এনারা 6 মাস ধরেই মা দুর্গার আরাধনা করেন। তিলে তিলে মা দুর্গাকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে এনারা তৈরি করেন। আর এখানেও দেখুন একটা আর্টের ঠাকুর তৈরি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে দেখলাম যে দুর্গাপুজোর পরে যে কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীও তৈরি হচ্ছেন, এবং তারপরে যে কালী পুজো সেই মা কালীও কিন্তু তৈরি হচ্ছেন। অনেকেই এরকম আছেন যে এই ঠাকুরগুলো তৈরি করে তারা নিজস্ব গোডাউনে রেখে দেন, এদের অনেকেরই একটা গোডাউন রয়েছে। আর এখানেও দেখুন এই মাটির কাজ দিয়ে কি সুন্দর চালচিত্রটা তৈরি করা হচ্ছে, একদম দাঁড়িয়ে দেখার মতো। কিন্তু হাতে তো বেশি সময়ও ছিল না, সেই জন্য কী করব, যাই হোক ঝাঁকি দর্শন করেই সন্তুষ্ট থাকতে হলো। তবে ইচ্ছে আছে আরও একবার আসার, আর রথের দিন তো আমাকে আসতেই হবে, কারণ সেদিনকে আমরা মা কালীর বায়না করি আমাদের যিনি কুমোর আছেন তার কাছে। এই ঘরটিতে দেখলাম শুধুমাত্র গণেশ ঠাকুরই তৈরি হচ্ছে। এখন কলকাতায় কিন্তু গণেশ পুজোর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে, বহু জায়গায় আবার সার্বজনীন গণেশ পুজো হয়। আর এই যে দোকানটা দেখছেন এখানে সবসময়ই তো মানে এই দোকানটা একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে থাকে। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট ঠাকুর পাওয়া যায়। এখানে যে জগন্নাথ মূর্তিটি দেখলাম সেটি তো খুবই সুন্দর লাগলো দেখতে। এছাড়াও এখানে মা কালী, মা লক্ষ্মীর বিভিন্ন মূর্তি আছে। আর এটা হচ্ছে প্রখ্যাত শিল্পী বঙ্কিম পালের ঘর। ইনি তো ছোট ছোট মূর্তি তৈরিতে একেবারে সিদ্ধহস্ত। দুর্গা বলুন, জগদ্ধাত্রী বলুন, কালী বলুন, লক্ষ্মী বলুন, সব কিছুই ইনি ছোট মূর্তির মধ্যে ছোট্ট পরিসরে এত সুন্দর তৈরি করেন যে সেটা একদম তাকিয়ে দেখার মতো। আর এখানে দেখুন ফাইবারের মা দুর্গা সপরিবারে একেবারে তৈরি বিদেশে পাড়ি দেওয়ার জন্য।
কোথায় যাবেন সেটা বলতে পারবো না, কারণ এখানে কোনো শিল্পী ছিলেন না যে যাকে জিজ্ঞেস করে আমি জানবো। তবে মা দুর্গা একেবারেই তৈরি, তিনি খুব শিগগিরই হয়তো জাহাজে চাপবেন। কুমোরটুলি ঘুরে তারপরে চলে এলাম উত্তর কলকাতার গিন্নিমার দরবারে। সেখানে মার তখন আরতি চলছিল। আপনাদের সবার জন্য মায়ের কাছে প্রার্থনা জানালাম। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর বিশ্বস্তভাবে নিজের যত্ন নিন। মায়ের কাছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে। আজ তাহলে চলি। নমস্কার।